আজকে আমরা পড়ব রেনাল টিউবুলার সিক্রেশন অ্যান্ড রিঅ্যাবজর্পশন। এটা হচ্ছে যে গতদিন আমরা অ্যানাটমি ফিজিওলজি সম্পর্কে কিছুটা ধারণা দিচ্ছি, কিভাবে বেসিক কিছু মেকানিজম শিখছি। আজকে আমরা শিখব যে ফিল্ট্রেশন হইল, ফিল্ট্রেশনের পরে কোনটা কিভাবে রিঅ্যাবজর্পশন হবে এবং কোনটা কোনটা রিঅ্যাবজর্পশন বেশি হবে, সিক্রেশন হবে। আজকে লেকচারটা অনেক বড়, একদিনে হয়তো শেষ হবে না, আমরা আগামী দিন আবার রিপিট করব কিছুটা। তাহলে আজকের আমাদের টপিক হচ্ছে গ্লোমেরুলাস দিয়ে ফিল্ট্রেশন হইল, তারপরে কি কি ঘটনা ঘটে। দেখো, as the glomerular filtrate enters the renal tubules, it flows sequentially through the successive parts of the tubule. যখন গ্লোমেরুলাস থেকে ফিল্টার হয়ে আমাদের রেনাল টিউবিউলে প্লাজমা বা ফিল্ট্রেটটা ঢুকলো, তখন এই জায়গা দিয়ে এটা সামনের দিকে যাবে। এটা কিডনির যে নেফ্রনের যে পার্ট আছে সেগুলোর মধ্যে দিয়ে যাবে আলটিমেটলি। কি প্রক্সিমাল টিউবিউলের মধ্যে আগে ঢুকবে, তারপরে লুপ অফ হেনলির মধ্যে দিয়ে যাবে, তারপর ডিস্টাল টিউবিউলে যাবে, তারপর কালেক্টিং টিউবিউল এবং শেষে কোথায় যাবে, কালেক্টিং ডাক্টে। এই যাওয়ার পথে অনেকগুলো ঘটনা ঘটাবে। আলটিমেটলি ইউরিন ফর্মেশন হবে কোনগুলো দিয়ে? দেখো, ইউরিনারি এক্সক্রিশন ইকুয়াল টু glomerular filtration minus tubular reabsorption plus tubular secretion। এটা আগের দিনই তোমাদের পড়াইছি। গ্লোমেরুলাসের ফিল্ট্রেশন হইল, এর সাথে টিউবুলার সিক্রেশনগুলো যোগ হবে এবং বডির যেগুলো প্রয়োজন হবে সেগুলো আবার রিঅ্যাবজর্ব হয়ে যাবে। তাহলে রিঅ্যাবজর্পশনটা মাইনাস হবে এবং যেগুলো ব্লাড থেকে আবার টিউবুলে ঢুকতেছে সেগুলো যোগ হবে। For many substances, tubular reabsorption plays a much more important role than secretion in determining the final urinary excretion rate. সিক্রেশন থেকে রিঅ্যাবজর্পশনটাই আমাদের ইউরিনারি এক্সক্রিশনে বেশি প্লে রোল করে। However, tubular secretion accounts for significant amounts of potassium ions, hydrogen ions, and a few other substances that appear in the urine. আর সিক্রেশনগুলো রোল প্লে করে মেইনলি কোনগুলায়? পটাশিয়াম, হাইড্রোজেন এবং অন্যান্য যে কিছু সাবস্টেন্স আছে, অল্প কিছু। আমরা এক এক করে আসি। প্রথমে আসো টিউবুলার রিঅ্যাবজর্পশন। The neat transport of any substance from the tubular fluid to the interstitial space and blood is known as reabsorption. তাহলে রিঅ্যাবজর্পশনটা কি? টিউবুলার ফ্লুইড থেকে, অর্থাৎ যে সাবস্টেন্সগুলো প্লাজমা থেকে রেনাল টিউবুলে ঢুকতেছে, রেনাল টিউবুল থেকে ইন্টারস্টিশিয়াল স্পেসে এবং ব্লাডে আবার ঢুকে পড়ার নাম হচ্ছে রিঅ্যাবজর্পশন। Filtration equal to GFR into plasma concentration of that substance. এটা একটা জিনিস যেটা মাথায় রেখো যে ফিল্ট্রেশন সমান কি? GFR, glomerular filtration rate into plasma concentration of that substance. For glucose, it is 180 liter per day into 1 gram per liter equal to 180 gram per day. তাহলে গ্লুকোজ প্রতিদিন ফিল্ট্রেশন হয় কতটুকু? 180 গ্রাম। If GFR remains constant, ধরো GFR ঠিক থাকলো, a small change in tubular reabsorption can potentially cause a relatively large change in urinary excretion. বলা হচ্ছে যে GFR যদি কনস্ট্যান্ট থাকে তাহলে অল্প রিঅ্যাবজর্পশনের চেঞ্জ হইলেও দেখা যায় ইউরিনারি এক্সক্রিশনে অনেক বড় ভূমিকা পালন করে। একটা উদাহরণ দিচ্ছি, দেখো।
10% decrease in tubular reabsorption from 178.5 to 160.7 liter per day would increase urinary volume from 1.5 to 19.3 liter per day. এখানে বলা হচ্ছে যে ধরো ন্যাচারালি রেনাল টিউবিউল থেকে ব্লাডে যে রিঅ্যাবজর্পশনগুলো হয় সেই রিঅ্যাবজর্পশনের পরিমাণ যদি 10% কমে যায়, ধরো 180 লিটার করে ফ্লুইড পাস করে, সেখান থেকে 178 লিটারের মতন ফ্লুইড বডি আবার রিঅ্যাবজর্পশন করে নেয় প্রতিদিন। সেখান থেকে যদি কোনো কারণে রিঅ্যাবজর্পশন 160 লিটার পার ডে হয়, তাহলে আমরা নর্মালি ইউরিন এক্সক্রিশন করি প্রতিদিন 1.5 লিটারের মতো। এই 10% রিঅ্যাবজর্পশন যদি কমে যায় তাহলে আমাদের প্রস্রাব করতে হবে প্রতিদিন 20 লিটার। তাহলে কোথায় 1.5 লিটার করতেছিলাম আর কোথায় 20 লিটার, তাহলে অলমোস্ট 13 ফোল্ড ইনক্রিজ, 13 গুণ বেড়ে যাবে। তো এটা বলা হচ্ছে যে রিঅ্যাবজর্পশনে যদি অল্প হেরফেরও হয় তাহলে দেখা যায় ইউরিনারি এক্সক্রিশনে অনেক বড় ভূমিকা গ্রহণ করে এরা। নিচে 3টা জিনিস একটু ইম্পর্টেন্ট, একটু মাথায় রাখো, এটা আগেও পড়াইছি তোমাদের। কমপ্লিটলি রিঅ্যাবজর্বড সাবস্টেন্সেস কি কি? গ্লুকোজ অ্যান্ড অ্যামাইনো অ্যাসিড। হাইলি রিঅ্যাবজর্বড সাবস্টেন্স কমপ্লিটলি রিঅ্যাবজর্ব হয় না, কিন্তু কিছুটা রিঅ্যাবজর্ব বেশি হয়, সেগুলো কি? সোডিয়াম ক্লোরাইড অ্যান্ড বাইকার্বনেট। পোরলি রিঅ্যাবজর্বড সাবস্টেন্স বা অনেকটা হয়ও না, সেগুলো কি? ইউরিয়া অ্যান্ড ক্রিয়েটিনিন। এইবার আমরা একটু মেকানিজম আছে, আগেগুলো যেগুলো বললাম এগুলো একটু বেসিক কথাবার্তা। এখন আসো মেকানিজম অফ টিউবুলার রিঅ্যাবজর্পশন, কিভাবে রিঅ্যাবজর্পশন হচ্ছে। আমরা দুই একটা জিনিস একটু পড়বো, যেমন ওয়াটার, সলিউট, সোডিয়াম, এগুলো একটু বেশি বেশি রিঅ্যাবজর্পশন হয়, এই কারণে এই মেকানিজমগুলোই আমরা মেইনলি পড়বো। কিন্তু যেগুলো কম রিঅ্যাবজর্পশন হয় সেগুলো আমরা স্লাইডে আনি নাই, যেদিকেও বিস্তারিত ইন্টারেস্টেড হও ক্লাস খুললে পড়াই দেবো, অথবা বই থেকে একটু পড়ে নেবা। দেখো, ফর ওয়াটার অ্যান্ড সলিউট, ফর এ সাবস্টেন্স টু বি রিঅ্যাবজর্বড, একটা সাবস্টেন্সকে রিঅ্যাবজর্বড হইতে হলে it must first be transported across the tubular epithelial membranes into the renal interstitial space and then through the peritubular capillary membrane back into the blood. আগে আমরা একটা ছবি দেখে নেই, তাহলে তোমরা বুঝতে পারবা, নাইলে বুঝবা না। দেখো, একটা নেফ্রনের ছবি। নেফ্রনের এটা গতদিনও দেখাইছি আমি। নেফ্রনের চারিপাশেই ক্যাপিলারি থাকে, এই ক্যাপিলারিগুলোকে আমরা বলি পেরিটিউবুলার ক্যাপিলারি। তাহলে গ্লোমেরুলার ফিল্ট্রেশন যখন টিউবুলের মধ্যে ঢুকবে, প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলের পাশে দেখো অনেকগুলো ক্যাপিলারি আছে, লুপ অফ হেনলির মাঝখানে অনেকগুলো ক্যাপিলারি আছে। এই টিউবিউল থেকে সাবস্টেন্সগুলো আগে ইন্টারস্টিশিয়াল স্পেস, ইন্টারস্টিশিয়া মানে কি? টিউবিউল এবং ক্যাপিলারির মাঝখানের যে জায়গাটা, সেইটাকে আমরা বলবো ইন্টারস্টিশিয়াম। তাহলে আগে টিউবিউলের যে সেল আছে সেখান থেকে পাস করে তাকে ইন্টারস্টিশিয়াল স্পেসে যাইতে হবে, ইন্টারস্টিশিয়াল স্পেস থেকে তারপরে সে এন্ডোথেলিয়ামের মাঝখান দিয়ে ব্লাডে ঢুকে যাবে। এই যে এই ছবিটা দেখো, এখানে দেখো ফিল্ট্রেশন, ফিল্ট্রেশনের ওই পাশে হচ্ছে টিউবুলার লুমেন, লেখা আছে দেখো লুমেন। এখান থেকে ফিল্ট্রেশন হইল, লুমেন থেকে আমাদের যে টিউবের যে ওয়াল আছে সেই ওয়ালের মাঝখান দিয়ে দেখো কিছু জিনিস যাচ্ছে, দুই সেলের মাঝখানে, অর্থাৎ রেনাল টিউবিউলের যে ওয়াল আছে সেই ওয়ালে কিছু সেল আছে, সেই সেলগুলোর কিছু জাংশন আছে, দুই জাংশনের মধ্যে দিয়ে যদি কোনো সাবস্টেন্স ঢোকে সেটাকে আমরা বলবো প্যারাসেলুলার পাথ।
আর যদি ডাইরেক্টলি সেলের মধ্যে দিয়ে ঢোকে সেটাকে আমরা বলবো ট্রান্সসেলুলার পাথ। সলুট দুই ভাবেই ঢুকতে পারে, অ্যাক্টিভ ভাবেও ঢুকতে পারে, প্যাসিভ ভাবেও ঢুকতে পারে, কিন্তু ওয়াটার মেইনলি অসমোসিসের মাধ্যমেই রিঅ্যাবজর্ব হয়। কারণ কি, টিউবে পানির ঘনত্ব বেশি থাকে। এখন টিউবুলার সেল থেকে দেখো ওই বাক ফ্লো বলে একটা জিনিস আছে, যে জায়গাটায় লেখা আছে এইটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল স্পেস, অর্থাৎ টিউব এবং পেরিটিউবুলার ক্যাপিলারির মাঝখানের যে স্পেসটা সেটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল স্পেস। তাহলে প্রথমে কোনো সাবস্ট্যান্সকে লুমেন থেকে সেলের মধ্যে আসতে হবে, বা দুই সেলের ফাঁক দিয়েও সে চলে যেতে পারে। সেলের থেকে ইন্টারস্টিশিয়াল স্পেসে আসতে হবে, ইন্টারস্টিশিয়াল স্পেস থেকে ব্লাডে ঢুকতে হবে। এইটাই হচ্ছে রিঅ্যাবজর্পশনের প্রসেস। আচ্ছা, এগুলো পরে আসি, আমরা একটু আগের স্লাইডগুলো দেখি এবার। এই জন্য প্রথমে বলা হচ্ছে, ফর এ সাবস্ট্যান্স টু বি রিঅ্যাবজর্বড it must first be transported across the tubular epithelial membranes into the renal interstitial space and then through the peritubular capillary membrane back into the blood, যেটা আমি বুঝাইলাম এতক্ষণ সেটাই লেখা আছে। Water and solute can be transported through the cell membranes themselves. ওয়াটার এবং সলুট ডাইরেক্টলি সেলের মধ্যে দিয়ে যাইতে পারে, সেটাকে আগে বলছি, সেটাকে বলা হয় ট্রান্সসেলুলার রুট, or through the space between the cell junctions, অথবা দুইটা সেলের মাঝখান দিয়ে যাইতে পারে, সেটাকে আমরা বলবো প্যারাসেলুলার রুট। Then after reabsorption across the tubular epithelial cells into the interstitial fluid, water and solute are transported through the peritubular capillary walls into the blood by ultrafiltration, যেটাকে আমরা বাল্ক ফ্লো বলতেছি। এটা আরেক নাম হচ্ছে আল্ট্রাফিল্ট্রেশনের মাধ্যমে চলে আসবে। That is mediated by hydrostatic and colloidal-osmotic forces. এখানে বলা হচ্ছে ইন্টারস্টিশিয়াল স্পেস থেকে ব্লাডে ঢুকবে কোন পদ্ধতিতে? আল্ট্রাফিল্ট্রেশন বলা হয়। এটা ওই যে তোমাদের জেনারেল ফিজিওলজিতে মেমব্রেন ট্রান্সপোর্ট পড়ানো হয়েছিল, আজকে সেইগুলো কাজে লাগবে। সুতরাং প্রথম দিকের যাদের গোড়া কাঁচা থাকবে তারা আগে গিয়ে কিছুই বুঝবে না। Membrane transport, active transport, passive transport, co-transport, counter transport, pinocytosis, exocytosis, এগুলো আবার দেখে নেওয়া। এই ছবিগুলো আমরা দেখছি, এটা দেখো, এটাকে আবার একটু মডিফাই করে দেখানো হয়েছে। সোডিয়াম এবং ওয়াটার রিঅ্যাবজর্পশন কিভাবে হচ্ছে, ওই গ্লোমেরুলাসে ফিল্ট্রেশন হইলো, ইলেকট্রোলাইটস গুলো সব রেনাল টিউবিউলে আসলো, সাইডে আছে ক্যাপিলারি, এখানে negatively charged ion are attracted by positively charged ion, এটাকে বলা হয় প্যাসিভ ট্রান্সপোর্ট। এটা এখন বুঝবো না, আমরা আরো ক্লাস নেব এর উপরে, যে ইউরিন কিভাবে কনসেন্ট্রেটেড হয়, ইউরিন কিভাবে ডাইলেটেড হয়, তখন এই কাউন্টার কারেন্ট মেকানিজম, তখন এইগুলো আমরা বিস্তারিত বুঝবো। এখন শুধু জাস্ট দেখে রাখো। ওয়াটার রিঅ্যাবজর্পশন এগুলো পরে আমরা আবার পড়বো, এগুলো জাস্ট দেখে নেওয়া, তোমাদের একটু ব্রেনে ঢুকাই দেওয়া আর কি, যে গ্লোমেরুলার ক্যাপসুল থেকে কিছু পানি আসলো, প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলেটে প্যাসিভ প্রসেসে রিঅ্যাবজর্পশন হবে, লুপ অফ হেনলি ওয়াটারের জন্য সম্পূর্ণ ইম্পারমিয়েবল, কালেক্টিং ডাক্টে এডিএইচ এর মাধ্যমে রিঅ্যাবজর্পশন হয়, আর ডিস্টাল কনভলিউটেড টিউবিউলও ইম্পারমিয়েবল। এডিএইচ জিনিসটা খুব সাংঘাতিক, অ্যান্টি ডাইউরেটিক হরমোন। এই হরমোনটাই মেইনলি নিয়ন্ত্রণ করে যে দিনে কতটুকু প্রস্রাব করতে হবে বা শরীরের পানির প্রয়োজন কতটুকু। যদি পানির প্রয়োজন বেশি হয় তাহলে এডিএইচ সিক্রেশন হবে না, এডিএইচ সিক্রেশন কম হইলে বেশি বেশি ইউরিন ফর্মেশন হবে এবং ইউরিন পাস করবে। আর ওয়াটারের পরিমাণ শরীরে যদি কম প্রয়োজন হয় তাহলে বেশি বেশি ইউরিন সিক্রেশনের মাধ্যমে পানি বের করে দেবে।
এডিএস খুব গুরুত্বপূর্ণ হরমোন, এটা আমরা যখন এন্ডোক্রাইনোলজি পড়ব তখন আরো বেশি জানবো। এখন আমরা আরেকটা জিনিস নিয়ে আসি, ফর সোডিয়াম। সোডিয়াম কিভাবে রিঅ্যাবজর্পশন হয়? এটা বলছে ইট ইনভলভস অ্যাট লিস্ট 3 স্টেপস। এটা কমপক্ষে 3টা স্টেপে রিঅ্যাবজর্ব হয়। আগে ছবিটা দেখে নিলে, সোডিয়াম ডিফিউজেস অ্যাক্রস দি লুমিনাল মেমব্রেন ইনটু দ্য সেল ডাউন অ্যান ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট। এখানে বলা হচ্ছে যে সোডিয়াম ডিফিউশনের মাধ্যমে রিঅ্যাবজর্ব হবে। কেন? লুমিনাল মেমব্রেন থেকে সেলে এটা ডিফিউশনে যাবে, কেননা এখানে একটা ডাউন ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট এস্টাবলিশ আছে। কারণ সেলে সবসময় সোডিয়ামের ঘনত্ব কম থাকবে, টিউবিউলে সোডিয়ামের ঘনত্ব বেশি থাকবে, তাহলে এটা ডিফিউশন প্রক্রিয়ায় চলে যাবে। এই ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্টটা কে তৈরি করে? সোডিয়াম পটাশিয়াম ATPase পাম্প। এটা কোথায় আছে? অন দি বেসোলেটারাল সাইড অফ দি মেমব্রেন। এই জিনিসটাই তোমাদের একটু বুঝে নিই আগে, তারপর অন্য স্লাইডে যাচ্ছি। এই ছবিটা দেখো, এখানে দেখো টিউবুলার লুমেন একদিকে, টিউবুলার সেল মাঝখানে, আর রেনাল ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, আর এপাশে পেরিটিউবুলার ক্যাপিলারি। এখানে বলা হচ্ছে ব্যাজোলেটারাল সাইডে একটা সোডিয়াম পটাশিয়াম ATPase পাম্প আছে। দেখো এই পাম্প কি করতেছে? সোডিয়ামকে সেল থেকে বের করে দিয়ে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড অর্থাৎ ব্লাডের দিকে নিয়ে যাচ্ছে, আর পটাশিয়াম সেলের মধ্যে ঢুকতেছে। এটা একটা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট পাম্প, যেখানে এটিপির দরকার হয়। তাহলে শক্তি থাকলে আমি এগেইনস্ট কোনো কিছুর বিরুদ্ধে কাজ করতে পারবো, শক্তি না থাকলে পারবো না। তা সোডিয়াম যেহেতু সেলের থেকে বের হয়ে যাচ্ছে, সুতরাং সব সময় সেলের মধ্যে সোডিয়াম ঘনত্ব কম থাকতেছে। সোডিয়ামের ঘনত্ব যখনই সেলে কম থাকবে, তখন টিউবুলার লুমেন থেকে সোডিয়াম অটোমেটিক ঢুকে যাবে। এটাকে বলা হচ্ছে ফার্স্ট স্টেপ, যে ডাউন ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্টের জন্য এটা সোডিয়াম লুমেন থেকে সেলে ডিফিউশন প্রক্রিয়া অটোমেটিক ঢুকে যায়। এই ডাউন ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্টটা কে তৈরি করতেছে? ব্যাসোলেটারাল সাইডে একটা পাম্প আছে, সেই পাম্পে। 2 নম্বর কি বলতেছে? Sodium is transported across the basolateral membrane against an electrochemical gradient by sodium potassium ATPase pump। যেটা বলা হলো যে সেলের মধ্যে সোডিয়াম ঢুকলো ডিফিউশন প্রক্রিয়ায়, কিন্তু সেল থেকে যখন সে আবার ইন্টারস্টিশিয়াল স্পেস বা ব্লাডে ঢুকবে, তখন কিন্তু ব্লাডে আবার সোডিয়ামের ঘনত্ব বেশি। তখন তাকে সেল থেকে ব্লাডে ঢুকতে গেলে শক্তির দরকার হবে। এই শক্তিটাকে আমরা বলবো সোডিয়াম পটাশিয়াম ATPase পাম্প, অর্থাৎ পাম্প করে সেল থেকে সোডিয়ামকে ব্লাডের মধ্যে ঢুকাই দিচ্ছে। সোডিয়াম ব্লাডের মধ্যে না, ইন্টারস্টিশিয়াল স্পেসে ঢুকতেছে। এবার ইন্টারস্টিশিয়াল স্পেস থেকে আবার তাকে ব্লাডে অর্থাৎ পেরিটিউবুলার ক্যাপিলারিতে যাইতে হবে। কিভাবে যাবে? শুধু সোডিয়াম না, আরো কিছু জিনিস, সোডিয়াম, ওয়াটার and other substances are reabsorbed from the interstitial fluid into the peritubular capillary by ultrafiltration, a passive process driven by the hydrostatic and colloidal osmotic pressure gradient। দেখো এখানে কিছু দেওয়া আছে, ছবিটা উল্টা করে দেওয়া হয়েছে, ব্লাডের দিকে ডান দিকে দেখাইছে। এই দেখো ব্যাসোলেটারাল সাইডে একটা সোডিয়াম পটাশিয়াম ATPase পাম্প আছে। এই পাম্পের মাধ্যমে সোডিয়াম সেল থেকে বের হয়ে ইন্টারস্টিশিয়াল স্পেসে ঢুকলো। এবার ইন্টারস্টিশিয়াল স্পেস থেকে ব্লাডে ঢুকতে গেলে তাকে আবার আল্ট্রাফিল্ট্রেশন পদ্ধতি কাজে লাগাইতে হবে। এখানে কোন ফোর্স কাজ করবে? হাইড্রোস্ট্যাটিক এবং কলাইডাল অসমোটিক প্রেসার গ্রেডিয়েন্ট। হাইড্রোস্ট্যাটিক প্রেসার কি করে? সবসময় সামনের দিকে নিয়ে যায়, আর কলাইডাল অসমোটিক প্রেসার উল্টা দিকে নিয়ে যায়।
দুইটা কিন্তু অপোজিট ফোর্স, একটা হাইড্রোস্ট্যাটিক প্রেসার হচ্ছে পজিটিভ ফোর্স আর কলাইডাল অসমোটিক প্রেসার হচ্ছে নেগেটিভ ফোর্স। সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট রিঅ্যাবজর্পশন, আর একটা মেকানিজমে আমরা আসি। এটা আগেই বলছি যে জেনারেল ফিজিওলজিতে তোমাদের যে জিনিসগুলো পড়ানো হয়েছে সেগুলো একটু আগে পড়ে নেবা, যে হোয়াট ইজ সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট কিছুই না, এখানে একটা ক্যারিয়ার লাগবে। In secondary active transport, two or more substances interact with a specific membrane protein. এই যে বললাম না ক্যারিয়ার লাগবে, ক্যারিয়ার মলিকিউল, and are transported together across the membrane. অর্থাৎ এই যে ক্যারিয়ারটা, এই ক্যারিয়ারে দুইটা সাবস্টেন্সেস দরকার হয় এবং ক্যারিয়ারটা যখন দুইটা সাবস্টেন্স যুক্ত হয় তখন ক্যারিয়ারটা আস্তে করে দুইটাকে পার করে দেয়। যেমন ধরো নদীতে নৌকা যদি না থাকে তুমি নদী পার হইতে পারবা না, তোমাকে এ পাশ থেকে ওই পাশে যাইতে হলে নৌকার দরকার। এই নৌকাটা হচ্ছে ক্যারিয়ার, তোমাকে নদী পার করে দেবে, কাজ শেষ। তো এখানেও ক্যারিয়ার প্রোটিনটা বা ক্যারিয়ার মলিকিউলটা ওই সাবস্টেন্স দুইটাকে সেলের এক সাইড থেকে অন্য সাইডে নিয়ে যায়। সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্টার, এটা দুই ধরনের আছে, 1 and 2। এস তে সোডিয়াম, জিএল তে গ্লুকোজ, টি তে ট্রান্সপোর্টার। তাহলে সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্টার 2 and সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্টার 1, এটা কোথায় থাকে? আর লোকেটেড অন দ্য ব্রাশ বর্ডার অফ দ্য প্রক্সিমাল টিউবুলার সেলস and carry glucose into the cytoplasm against a concentration gradient. এখানে বলা হচ্ছে যে এই যে মেমব্রেন ক্যারিয়ারগুলো আছে এগুলো কোন দিকে থাকে? ব্রাশ বর্ডারে থাকে, মানে লুমেনের দিকে থাকে, ব্যাজোলেটারাল সাইডে কিন্তু না, লুমেনের দিকে। অ্যান্ড কি করে? ক্যারি গ্লুকোজ ইনটু দ্য সাইটোপ্লাজম, এই গ্লুকোজগুলোকে রেনাল টিউবুলার লুমেন থেকে সেলের মধ্যে ঢুকাই দেয় এগেইনস্ট এ কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। Approximately 90% of the filtered glucose is reabsorbed by the sodium glucose transporter 2 in the early part of the proximal tubules, and residual 10% is transported by sodium glucose transporter 1 in the later segment of the proximal tubules. ছবিটা দেখি তাহলে আর একটু ক্লিয়ার হবে আমাদের। এই দেখো লুমেনে দেখো সেল মাঝখানে আর এই সাইডে ব্লাড। ছবি বুঝতে পারলে একদম ইজি। দেখো প্রথমে বলা হচ্ছে, আমি বলছি 90%, এটা 97% দিচ্ছে, সমস্যা নেই। সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্টার 2 একটা ক্যারিয়ার প্রোটিন, এটা কি করতেছে? আমাদের ফিল্টার যে গ্লুকোজগুলা লুমেনে ছিল সেখান থেকে ক্যারিয়ার প্রোটিনের মাধ্যমে সেলে নিয়ে আসলো। সেলের ভ্যাসোলেটাল সাইডে আবার গ্লুকোজ ট্রান্সপোর্টার 2, এটা কিন্তু সোডিয়াম গ্লুকোজ না, এটা হচ্ছে গ্লুকোজ ট্রান্সপোর্টার 2, এটা অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে গ্লুকোজকে অলরেডি ব্লাডে পাঠাই দিচ্ছে। তাহলে এই সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্টার 2 এটাকে আর্লি প্রক্সিমাল টিউবুলে গ্লুকোজকে সেলের মধ্যে ঢুকতে সাহায্য করলো, কিন্তু বাকি যেটুকু আছে ধরো 10% বা এখানে 3% দেখাইছে, এগুলা কি করবে? সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্টার 1 এর মাধ্যমে এটাকে সামনের দিকে ঠেলে দেবে। সামনের দিকে ঠেলে বলবে যে তুমি লেট প্রক্সিমাল টিউবুলে গিয়ে রিঅ্যাবজর্পশন হইও, প্রক্সিমাল টিউবুলে, আর্লি প্রক্সিমাল টিউবুলে সেই রিঅ্যাবজর্ব হইতে পারবে না। আমরা আগেই বলছি গ্লুকোজ কিন্তু 100% রিঅ্যাবজর্পশন হয়।
যদি রিঅ্যাবজর্পশন না হয়ে ইউরিনে চলে যায়, মনে করতে হবে তার ডায়াবেটিসের সম্ভাবনা আছে, কারণ কি গ্লুকোজ অতিরিক্ত আছে ব্লাডে। তে 90% রিঅ্যাবজর্পশন হচ্ছে আর্লি প্রক্সিমাল টিউবিউলে, আর 10% রিঅ্যাবজর্পশন হচ্ছে লেট প্রক্সিমাল টিউবিউলে। এখন দেখো, এই গ্লুকোজের সাথে আর একটা জিনিস কিন্তু ঢুকতেছে, সেটা নাম হচ্ছে সোডিয়াম। বলছি না দুইটা জিনিস লাগতে হবে ক্যারিয়ারের সাথে, তাহলে রিঅ্যাবজর্পশনটা ভালো হবে। এই সোডিয়ামটা কেন ঢুকতেছে? আগেই বলছি, ব্যাজোলেটারাল সাইডে সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্প আছে, এই কারণে একটা নেগেটিভ পটেনশিয়াল সৃষ্টি করতেছে, যে কারণে সোডিয়ামটা অটোমেটিক ঢুকতেছে, এবং সোডিয়াম ঢোকার সময় সে গ্লুকোজকে সাথে নিয়ে যাচ্ছে, এই কারণে এর আর এক নাম হচ্ছে সোডিয়াম গ্লুকোজ ও ট্রান্সপোর্ট। এটা তো পড়াই দিলাম, এটা নিয়ে আলোচনা নেই। দেখো, thus this reabsorption of glucose is referred to as secondary active transport. এই গ্লুকোজটা রিঅ্যাবজর্পশন হচ্ছে কোন ট্রান্সপোর্টের মাধ্যমে? সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, বিকজ গ্লুকোজ itself is reabsorbed uphill against a chemical gradient. কেননা গ্লুকোজটা এগেইনস্ট দ্য কনসেন্ট্রেশনে রিঅ্যাবজর্ব হচ্ছে, বাট it is secondary to primary active transport of sodium. কিন্তু এটা সোডিয়ামের হেল্প নিয়ে যাচ্ছে, এই কারণে এই জন্য এটাকে বলা হচ্ছে সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। সেকেন্ডারি অ্যাক্টিভ সিক্রেশন ইন দ্য টিউবিউলস। রেনাল টিউবিউলে কি কি জিনিস সিক্রেশন হয় সেকেন্ডারিলি? These often involves counter transport of the substance with sodium ions. এটা দেখো, আগের ছবিটাই দেখো, কাউন্টার ট্রান্সপোর্ট মানে কি? আমি একদিকে যাব, সে আর একদিকে যাবে। দেখো তো, সোডিয়াম দেখো সেলের মধ্যে ঢুকতেছে, সেখানটায় কাউন্টারে বেরিয়ে আসতেছে কি? পটাশিয়াম। তাহলে পটাশিয়ামটা কাউন্টার ট্রান্সপোর্ট হিসেবে ব্লাড থেকে বের হয়ে আমাদের আবার লুমেনে ঢুকতেছে, এবং প্রস্রাব দিয়ে আলটিমেটলি বের হয়ে যাবে। কারণ কি? সোডিয়ামটা শরীরের জন্য দরকারি, কিন্তু পটাশিয়ামটা বেশি থাকলে শরীরের জন্য ক্ষতিকর। এই জন্য সৃষ্টিকর্তা এইসব মেকানিজম বডিতে দিয়ে দিছে, যে সোডিয়াম ঢুকলে পটাশিয়াম বের হয়ে যাবে। In counter transport, the energy liberated from the downhill movement of one of the substance, is a sodium, enables uphill movement of a second substance into opposite direction. এটা সোডিয়াম পটাশিয়াম হইতে পারে, সোডিয়াম হাইড্রোজেন হইতে পারে। অর্থাৎ সোডিয়াম ঢুকলে হাইড্রোজেন বেড়ে যাবে, সোডিয়াম ঢুকলে পটাশিয়ামও বেড়ে যাবে। হাইড্রোজেন এবং পটাশিয়াম দুইটাই শরীরের জন্য ক্ষতিকর। পিনোসাইটোসিস আর একটা জিনিস, an active transport mechanism for reabsorption of protein. এখন অ্যাডমিট করি আর কি হবে। Some parts of the tubules, especially the proximal tubules, reabsorb large molecules such as proteins by pinocytosis. এটা পিনোসাইটোসিস কি জিনিস পড়ে নেবা, আমি আগেই বলছি এগুলো পড়ানো হয়ে গেছে তোমাদের, পিনোসাইটোসিস, এক্সোসাইটোসিস। Because pinocytosis requires energy, it is considered a form of active transport. আজকে তোমাদের সময় শেষ। আজকে লেকচারটা আসলে বোঝার জন্য একটু কষ্টকর, এবং এটাই রেনাল সিস্টেমের একটা কঠিন লেকচার মনে করো। এর পরবর্তী লেকচারটাও একটু ঝামেলা, বোঝার অত কিছু নেই, তবে না বুঝলেও
মনে রাখা কষ্টকর। আগামী দিন আমরা পড়ব যে রেনাল টিউবিউলে কোন পার্টে কতটুকু রিঅবজারপশন হয়, কোন কোন সাবস্টেন্স কোন পার্টে বেশি বেশি রিঅবজারপশন হয়, আর কতগুলো ইম্পর্টেন্ট জিনিস পড়ব, যেমন ট্রান্সপোর্ট ম্যাক্সিমাম কি জিনিস, টিউবিউলার লোড কি জিনিস, প্লাজমা লোড কি জিনিস, এগুলো আমরা টুকটাক পড়বো। এবং আজকে যেগুলো তোমরা বোঝো নাই বা করো নাই সেগুলো আমাকে বলবো, আমি আগামী দিন তোমাদের বোঝানোর চেষ্টা করব। সবাই ভালো থাকো, আজকে আগামী দিন ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।